ভারতে তার বাবার নাম রাধাপদ মণ্ডল, এবং বাংলাদেশের যে ঠিকানা সেটা কলরোয়া থানা এবং সাতক্ষীরা জেলার। ঠিক তেমনি ভাবে বিথারি অর্থাৎ স্বরূপনগরের বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের যে পঞ্চায়েত আছে অর্থাৎ বিথারি গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের কিন্তু তিনি পঞ্চায়েত সদস্য বিজেপির টিকিটে, এবং গত যে পঞ্চায়েত ইলেকশন হয়ে গেল সেই ইলেকশনে তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি জয়ী হন। তো এই বিষয়টা শুধু যে এই সুভাষচন্দ্র মণ্ডল বা সুভাষ মণ্ডলের ক্ষেত্রে তা কিন্তু নয়। বসিরহাট মহকুমার পাশাপাশি রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় খোঁজ করলে কিন্তু এরকম সুভাষচন্দ্র মণ্ডলের অনেক নাম আমরা দেখতে পাবো। যেমন হিঙ্গলগঞ্জ, বসিরহাট পৌরসভা, এমনকি টাকি পৌরসভা, এই সমস্ত এলাকায় ভালোভাবে খোঁজ করলে দেখা যাবে যে 2002-এর যে ভিত্তি বৎসর ধরা হয়েছে এসআইআর এর, সেই হিসাব করতে গেলে দেখা যাবে অনেকেই বাংলাদেশি নাম যারা এই জনপ্রতিনিধিদের তালিকায় রয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশি এই অনুপ্রবেশকারীরা, বিশেষ করে সুভাষচন্দ্র মণ্ডলের ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে সুভাষচন্দ্র মণ্ডল বলছেন যে আমি ছোটবেলায় বাংলাদেশ থেকে চলে এসেছি এবং এখানে পড়াশোনা করেছি। কত সালে এসেছেন তিনি? 1982 সালে যদি তার জন্ম হয়, তিনি বলছেন আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন চলে এসেছি। তার মানে তার তখন কিছু না হলেও 12 থেকে 14 বছর বয়স, সেই সময় তিনি চলে এসেছেন এবং তারপরে তিনি ভারতে থেকে গিয়েছেন, ভারতেই পড়াশোনা করেছেন। এর পরবর্তীকালে বিজেপির টিকিটে তিনি হাকিমপুর, বিথারি হাকিমপুরের যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি জিতেছেন। তাহলে বাংলাদেশের যে ভোটার লিস্ট, সাম্প্রতিক যে ভোটার লিস্ট বেরিয়েছে, সেই ভোটার লিস্টে তার নামটা গেল কি করে? তিনি বলছেন এই বিষয়ে আমি কিছু জানি না, আমি ছোটবেলায় চলে এসেছি। আবার একটা সময় তিনি বলছেন যে আমার বাবা মারা যখন 71 সালের মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে, সেই সময় তারা এদেশে চলে এসেছিল। তখন যদি চলে আসে তাহলে তার জন্ম ভারতে হওয়ার কথা, অর্থাৎ 71 সালে যদি তার জন্ম হয়, 71 সালে যদি তার বাবা মা চলে আসেন, তাহলে 82 সালে তার জন্ম হলে তার জন্ম স্বরূপনগরের যে বিথারি হাকিমপুরের 100 নম্বর বুথ, সেই বুথে হওয়ার কথা, কিন্তু তা কিন্তু হয়নি। তিনি সেটাও অস্বীকার করছেন, বলছেন না আমার জন্ম বাংলাদেশে কিন্তু আমি ছোটবেলায় চলে এসেছি। তার মানে তিনি যে কথা বলছেন সেই কথায় অসঙ্গতি থেকে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তখন তুমি অবশ্যই আমাদের সঙ্গে থাকো। এই যে বিজেপির টিকিটে যিনি একসময় লড়াই করেছিলেন, যে বিজেপি এত কথা বলছে এসআইআর নিয়ে, বারবার গলা চড়াচ্ছে, তাদেরই একজন সদস্যের এমন ধরনের ডকুমেন্টসের গোলমাল, সত্যি এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। তিনি ঠিক কি দাবি করেছেন শুনুন। ভারতের ভোটার লিস্টে আপনার নাম, আপনি আবার 2023 সালে ভোটে জয়লাভ করেছেন। পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাতক্ষীরার আপনি ভোটার লিস্টে নাম রয়েছে, সেখানেও আপনার ভোটার লিস্টে নাম জলজল করছে, কিভাবে সম্ভব? সেটা সম্পূর্ণ আমি বুঝে উঠতে পারছি না কিভাবে আসলো, কারণ আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, সবকিছু এখানে, তাহলে ওখানে নামটা কিভাবে উঠলো আমি সেটা তো বুঝে উঠতে পারছি না। কবে ভারত এসছেন? কবে? আমি তো এসেছি এখান থেকে আপনার ছোটবেলা থেকে, ঠিক আছে, কত সাল ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, ক্লাস 7-8 থেকে মনে করেন এখানে পড়াশোনা করছি। আর এই যে দুই দেশে ভোটার তালিকায় নাম রয়েছে, তৃণমূলের থেকে অভিযোগ করা হচ্ছে যে 10 বছর আগে আপনি ভারতে এসেছেন। তাহলে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট 10 বছর আগে না, 10 সালে, 2010-11 সালে আপনি, আমার 1 সালে আমার মাধ্যমিক পরীক্ষা আছে, তাহলে আমি তার আগে আমি এখানে আসিনি, তাহলে ওইখানে থেকে আমি পড়াশোনা করছি, তাহলে সার্টিফিকেটটা আমার সরকার কি দিবে? কিন্তু এই দুই দেশের একসাথে ভোটার লিস্টে নাম কি বুঝে উঠতে পারছি না, ওখানে কে বা কারা তার দুই দেশে আমি জানতে পারছি না। এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? আমি কি ভাববো, আমি সিএতে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমার 2002 সালে আমার নাম নেই, সিএতে অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনি প্রথমে এসে কার বাড়িতে থাকতেন? এখানে আমার মামার বাড়ি আছে। তখন স্বাভাবিকভাবেই এরকম যখন একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, বলছে যে নাকি 2010-এ তিনি এখানে এসেছেন এমন অভিযোগ উঠছে, যেটা তুমিও বলছিলে। তার দাবি যে তার পরিবারের সদস্যরা 71 সালে মুক্তিযুদ্ধের সময় তখন তারা এদেশে চলে আসে। কথার মধ্যে বড় গরমিল। দেখো শ্রেয়সী, এই যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন এই 71 সালের পরবর্তী সময়ে, তাদেরকে আমরা ধরে নিই যে অনুপ্রবেশকারী। তার কারণ তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে কাজের খোঁজে কিংবা তাদের প্রয়োজনের তাগিদে ভারতে এসছেন এবং ভারতে এসে তারা অবৈধভাবে বসবাস করছেন, এবং পরবর্তীতে তারা ভারতে ঢুকে গিয়ে ভারতের
যে সমস্ত নথিপত্র প্রয়োজন অর্থাৎ এই দেশে থাকার জন্য, যেমন ভোটার কার্ড, আধার কার্ড বা অন্যান্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো তারা বানিয়ে নিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে যে যখন এসআইআর হচ্ছে 2002 সালের যে ভিত্তি বৎসর ধরা হয়েছে, তার আগে যারা এসেছিলেন অর্থাৎ 2002 সালের আগে যারা ভোটার হয়েছিলেন তারা কিন্তু এই যাত্রায় বেঁচে গিয়েছেন, অর্থাৎ এই এসআইআর এর যে ঘটনা সেটা থেকে তারা বেঁচে গিয়েছেন। তবে 2002 সালের পরে যারা এসছেন বাংলাদেশ থেকে, বিশেষ করে এই যে সুভাষচন্দ্র মণ্ডলের মতো যারা এসছেন বা আরো অনেক সুভাষচন্দ্র মণ্ডলের মতো অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এদেশে এসে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রশাসক বা শাসক পদে আছেন, এমনকি পৌর এলাকাতেও তারা নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে থেকে গিয়েছেন। তবে এদের মধ্যে একটা প্রশ্ন আসছে যে যখন তারা এদেশের বাসিন্দা নন, অর্থাৎ যাদের জন্ম বাংলাদেশে, তাদের কিন্তু এই দেশাত্মবোধ অর্থাৎ ভারতের দেশাত্মবোধ হতে পারে না। এটা কিন্তু একটা বাস্তবসম্মত বিষয় এবং সে কারণেই এই যে সুভাষচন্দ্র মণ্ডলের মতো যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এদেশে এসেছেন এবং পরবর্তীতে এদেশে থেকে গিয়েছেন, এদেশের জনপ্রতিনিধি হয়েছেন, তাদের যে দেশাত্মবোধ, তাদের যে পরিকল্পনা বা সমাজের যে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু একজন ভারতীয়র যেটা হওয়া উচিত সেটা কিন্তু হতে পারে না। এই বিষয়টা কিন্তু ভেবে দেখার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে দিলীপ ঘোষ অর্থাৎ রাজ্যের প্রাক্তন এমপি এবং বিজেপির একজন নেতা, যদিও তিনি এখন কোনো পদে নয়, তিনি কিন্তু বলেছেন যে সিএ যেহেতু হিন্দু আছে, সিএ করলে তাদের পরবর্তীতে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে এখানে যে অনুপ্রবেশকারী আমরা ধরছি, অনুপ্রবেশকারীর কিন্তু হিন্দু মুসলমান হয় না, তারা দালালের হাত ধরে ভারতে টাকার বিনিময়ে অনুপ্রবেশ করেছে, অর্থাৎ তারা ভারতের দেশটাকে ব্যবহার করছে, এসে অবৈধভাবে এই দেশে থাকছে এবং এই দেশটাকে ব্যবহার করছে, এই দেশের অর্থনীতিতে তারা প্রভাব ফেলছে। এই বিষয়টা কিন্তু ভেবে দেখতে হবে। এখানে অনুপ্রবেশের দিলীপ ঘোষ যেটা বলছেন যে হিন্দু এবং মুসলমান, এই হিন্দু মুসলমানের কোনো অনুপ্রবেশকারী ভাগ করা সম্ভব নয়। তার কারণ যারা 71 সালে এদেশে শরণার্থী হয়ে এসেছিলেন তারা কিন্তু তাদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছিল, আন্দামানে দেওয়া হয়েছিল, দণ্ডকারণ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তারা এখানে স্থায়ী তাদের স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়েছিল, তারা স্থায়ীভাবে বসবাস করছে। পরবর্তীতে অর্থাৎ 1971 সালের পরে যারা অনুপ্রবেশ করেছেন তারাই কিন্তু অনুপ্রবেশকারী। এবং যদি ভারত সরকার যেটা 2002 সালের এসআইআর এর ভিত্তি বৎসর ধরেছে, তার পরবর্তীকালেও যারা 2002 সালের পরে এদেশে এসেছেন এবং তাদের ভোটার কার্ড তৈরি করেছেন তারাই কিন্তু অনুপ্রবেশকারী। এখানে হিন্দু মুসলমান বলে কিছু হয় না। এবং আমরা যেটা কয়েকদিন ধরে হাকিমপুরে দেখছি যে অনুপ্রবেশকারীরা সে দেশে ফিরে যাচ্ছে, তাদের সিংহভাগটাই রয়েছে কিন্তু মুসলিম। তবে এই হিন্দুদেরও কিন্তু অনুপ্রবেশকারী বলেই চিহ্নিত করা হবে। অবশ্যই অবশ্যই তপন, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে এই পুরো বিষয়টি ইতিমধ্যে তৃণমূল কিন্তু বেশ খানিকটা আক্রমণ করেছে, কারণ এমন একটা ঘটনা স্বাভাবিকভাবে নিন্দার ঝড় উঠেছে। দেখুন কি বলছেন তৃণমূল নেতা। একটা অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা ব্যক্তি কিভাবে ভোটার তালিকায় নাম তুললো, কাদের মদতে, এবং 23-এ কিভাবে সে পঞ্চায়েতের নির্বাচনে পদ্মফুল প্রতীকে লড়াই করছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি লড়াই করেন, জয়যুক্ত হন। এখন আমাদের কাছে উপযুক্ত নথি সহকারে আপনাদের সামনে আমরা এই কথা বলবো, ওই ব্যক্তি আজও বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম আছেন।